আসমকা তুফান আইসা বেড়া 3 বেড়া 4 বেড়া আসলে নদীতে নিয়ে গেছে। সবাই মিলে নতুন নৌকা নদীতে নামাচ্ছে দেখেন। একদম নদীর তীরেই হচ্ছে এই টং দোকানটা। একটা সরকারি প্রাইমারি স্কুলে এই যেরকম ধুলো জমে গেছে। ওটা তো ভাঙিয়া গেছে। ওইখানে 3টা গ্রাম আছিল, 3টা গ্রাম একবারে ভাঙিয়া বিলীন হয়ে গেছে। কতটা যত্ন করে এই ঘরগুলো রাখা হচ্ছে। বাংলাদেশের বৃহৎ নদীগুলোর মধ্যে ব্রহ্মপুত্র একটি। ভারতের উত্তরে অবস্থিত তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে এই নদ ভারতের আসাম রাজ্য দিয়ে আমাদের কুড়িগ্রাম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই ব্রহ্মপুত্রের তীর ও বুকে বসবাস করছেন হাজার হাজার মানুষ, যারা প্রতিনিয়তই এই ব্রহ্মপুত্রের ভাঙা গড়ার সাথে তাল মিলিয়ে চলছে। আজকে আমি আপনাদেরকে এই ব্রহ্মপুত্রের বুকে অবস্থিত চর মশালের মানুষের জীবন সংগ্রাম দেখাবো, সেই সাথে দেখাবো এই চরের প্রাকৃতিক সৌন্দর্য। সূর্য তখন পশ্চিম আকাশে প্রায় অস্তমিত। আমরা মশালের চরে পৌঁছালাম। চারদিকে অন্ধকার নেমে এসেছে। দেখেন সারি সারি হচ্ছে নৌকা দাঁড় করায় রাখছে, অর্থাৎ প্রত্যেকটা বাড়ি এক একটা করে নৌকা। আর এই উপরে হচ্ছে মানুষের জনবসতি। ফারুক মোল্লা ভাই, আপনার বাড়ি এই চরেই? হ্যাঁ। আচ্ছা, এই বাড়ি ঘরগুলো বা এদিক কতটুকু চর ছিল আগে? অনেক ভাঙছে, ওটা অনেক বড় চর ছিল। চরে ঢুকতেই হঠাৎ করে চোখে পড়ল উঁচু একটি ভিটার উপরে একদল মুসল্লি নামাজ আদায় করছেন। দৃশ্যটি দূর থেকে খুব সুন্দর লাগছিল। মাশাআল্লাহ। নামাজ আদায় শেষ করে সবার সাথে কথা বলার পর জানতে পারলাম অল্প কিছুদিন যাবৎ এখানকার এই মানুষগুলো এই চরে ঘর বেঁধেছে, যে কারণে মসজিদ এখনও উঠানো হয়নি। আর এই মসজিদের জন্যই এখানে উঁচু করে ভিটা করা হয়েছে। আর কাজ চলমান অবস্থায় এভাবেই নামাজ আদায় করে থাকেন এই চরের মুসল্লিরা। শুভ সকাল বন্ধুরা, কুড়িগ্রামের মশালের চর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা সন্ধ্যার পর হচ্ছে এই চরে এসে পৌঁছাই, আর এখানেই ক্যাম্পিং করি। আর এটা হচ্ছে একটা মসজিদের ভিটা। এখনও মসজিদ নির্মাণ করা হয়নি, মিস্ত্রি কাজ করতেছে, মসজিদ নির্মাণ হবে ইনশাল্লাহ। এখানে নামাজ আদায় করলাম, খুবই ভালো লাগলো। কারণ এই খোলামেলা মাঠের মধ্যে নামাজ আদায় করা এর আগে ওইভাবে করি নাই, মানে অনেক দিন পর করলাম। আর দেখেন ওইদিকে সূর্য মামা উকি দিচ্ছে, মাত্র ভোরের আলো ফুটতেছে। কোকিল আর পাখিদের চেঁচামেচিতেই এই চরে সকাল শুরু হয়। সূর্যের আলো ফোটার সাথে সাথে যে যার যার মতো কাজে বেরিয়ে পড়ে। কেউ বা মাছ শিকার, কেউ বা কৃষি জমিতে, আবার কেউ বা তার বাড়ির আঙিনাতেই কাজ দিয়ে তাদের দিন শুরু করে দেয়। অত্যন্ত পরিশ্রমী এই মানুষগুলো নদীর সাথে পাল্লা দিয়েই তাদের জীবনটা পার করে দেয়। এত সকালে এই কাজ ধরলেন যে? এখন সকাল সকাল করতে হবে, মানে মসজিদটা অনেকদিন সাথে মনে করেন এখানে আছে প্রায় 1.5 মাসের মতো হয়। মানে নদী ভেঙে গেছে ওই পাশে। এখন মসজিদ তো নামাজ পড়া লাগেই। আবার ওই মানে রৌদ্র ওঠে, রৌদ্রের সময় কাজ করা যায় না, বুঝছেন না? রৌদ্রের জন্য আর কি মূলত এত সকালে ধরা। সকাল সকাল ধরতে হয়। এই যে মসজিদের কাজটা হচ্ছে, কোনো এনজিও থেকে সহায়তা পাইছিলেন নাকি নিজেরা টাকা দিয়ে করতেছেন? নিজের টাকা দিয়ে করতেছি। তো এই গ্রামবাসী সবাই মিলে, মানে অনেক ঘর যেহেতু এখানে, সবাই মিলে এই মসজিদটা প্রতিষ্ঠা করতেছে। আচ্ছা, মসজিদের জমিটা কার ভাইয়া? মসজিদের জমিটা হলো রাজারহাটের মানুষের। রাজারহাটের মানুষের। তা আপনারা যে মাটি কাটলেন, ওনারা কি আপনাদেরকে দিয়ে দিছে? তাদেরকে আমরা বললাম যে মসজিদে এখানে উঠাবো, তারা বলল যে এই সাইডটা, মানে এই জমিটা তাদের বরাবর, মানে এই সাইড থেকে এই জমিটুকু আর কি দিছে। নদীর তীরে সারি সারি এই বাড়িগুলো যে দেখতে পাচ্ছেন, প্রত্যেক বাড়ির একটি করে নৌকা রয়েছে, যেগুলো তারা প্রাইভেট বাহন হিসেবে ব্যবহার করে থাকেন। আমরা যেমন প্রাইভেট কার, বাইক ব্যবহার করি, ঠিক তেমনই। ঘুরতে ঘুরতে চোখে পড়ল একটি নৌকা পানিতে নামানো হচ্ছে। কাছে গিয়েই বুঝতে পারলাম নতুন একটি নৌকা উদ্বোধন করা হচ্ছে। গ্রামবাসী সবাই মিলে নতুন নৌকা উদ্বোধন করছে, অর্থাৎ নতুন নৌকা নদীতে নামাচ্ছে। দেখেন পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে হেল্প করতেছে নৌকা একজনের। আপনার নৌকা? এর আগে আপনার নৌকা ছিল না? এবারই প্রথম। কত খরচ হলো এই নৌকাটা বানাইতে?
30,000 মতো গেছে। শ্যালো তো তুলেন নাই? শ্যালো তুলে তো আরো যাবে। 50,000 টাকা টার্গেট আর কি। আর যে বাড়ির বা যার নৌকাটি পানিতে নামানো হচ্ছে সেটার উদ্বোধন উপলক্ষে সবাইকে মিষ্টিমুখ হিসেবে বিস্কিট খাওয়াচ্ছে, যেমনটা আমরা নতুন গাড়ি কিনলে সবাইকে মিষ্টি খাওয়াই। অল্প দেন, অল্প অল্প অল্প, একদম অল্প অল্প হয়েছে। তো নৌকা উদ্বোধন হলো গ্রামে, নতুন একটি নৌকা। আর সেই নৌকার জন্য এই যে মিষ্টিমুখ হিসেবে বিস্কুট খাওয়ানো হচ্ছে। তো সেই বিস্কুটটা আমরাও ভাগিদার হয়ে গেলাম, অংশীদার হয়ে গেলাম, যেহেতু এই গ্রামে ঘুরতে আসছিলাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। একদম আপনার বাড়ির সাথে হচ্ছে নদী? হ্যাঁ, একবারে বাড়ির সাথে। আর বাড়িটা তুফানে ভাঙিয়ে গেছে। এই যে কবেকার তুফানে ভাঙলো? কিছুদিন আগে তুফানটা হইলো। এই যে ঝড়ের সময় এই চালটার ক্ষতিগ্রস্ত হয়। আর এনারা তো যারা নদীর তীরে বসবাস করে সবাই এমনিতেই ক্ষতিগ্রস্ত, কারণ ওই পাশের জমি থেকে এই পাশে চলে আসলো। এখন তো নিজের জমি না, এটা না, পরের জমি, অন্যের জমিতে বাড়ি করে আছেন। দেখেন এই যে বাড়িগুলো করা হয়েছে, বাড়িগুলোর সাথেই হচ্ছে নদী। ওই পাশে নদী ভেঙে এই পারে আসলেন। আসার পরে এই যে নদীর কিনারা বরাবর যে ঘরগুলো তুললেন, এটা কি ভাঙার সম্ভাবনা নাই? ভাঙার সম্ভাবনা আছে। জায়গা নাই কোনো রাখি, ঘর দুয়ার জায়গা নাই। তো দেখেন এই গ্রামটা এত সুন্দর লাগতেছে। এই সুন্দর গ্রামের কিন্তু দুঃখের গল্প আছে। এই যে এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, সবগুলোর বাড়ি ছিল ওই পারে। গ্রামটা বহু বড় ছিল, তারা নিজস্ব ভিটাতে ছিল। কিন্তু সেই ভিটা যখন নদী ভাঙনের কবলে পড়ে যায়, নদী গর্ভে বিলীন হয়ে যায়, তখন সবাই মিলে এই সারিটাতে এসে বাড়ি করে। এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে অন্য এরিয়ার মানুষের জমি। তো ওনারা কন্ট্রাক্ট বলেন, ভাড়ায় বলেন, বাড়ি করে আছেন। নিজের আবাদি জমি বলতে এখানে তাদের কিচ্ছু নেই। এই যে দ্বীপের মতো চরটি দেখতে পাচ্ছেন, এর আয়তন অনেক বড় ছিল। বিশাল এক জনপদ ছিল, যা ভেঙে ভেঙে এই পর্যন্ত টিকে রয়েছে। আর এই যে নদীর তীরে সারি সারি বাড়িগুলো দেখতে পাচ্ছেন, সবাই নদী ভাঙা মানুষ। এখানে এসে অন্যের জমিতে নতুন করে ঘর বেঁধেছেন। নিজের যদি জমি থাকতো তাহলে তো একদম নতুন বাড়ি এই নদীর তীর ঘেঁষে করতো না। যেখানেই একটু জায়গা পেয়েছে সেখানেই ঠাঁই নিয়েছেন। সামনেই সারি সারি নৌকা। এই যে টং দোকানটা দেখেন, নদীর পাশে হচ্ছে টং দোকান। আর এই টং দোকানই হচ্ছে বসে থেকে চা খাচ্ছে এই এলাকার যে ভাই, তারপর চাচারা আছে, তাদের সাথে চা খাইলাম একসাথে। সত্যি এই টং দোকানে চা খাওয়ার যে মজাটা, এটা একদম বলে বোঝানোর মতো না। মানে আশেপাশে দোকানপাট নাই, বাজারঘাট নাই, মানুষজনের একমাত্র আড্ডা দেওয়া বলেন, একত্রিত হওয়ার স্থানই হচ্ছে এই দোকানপাট। রাতভর এখানে সবাই গল্প গুজব করে, তারা কিভাবে কি করবে সেই পরামর্শ করে। আর এই যে পাশে হচ্ছে নদী। এখানকার এই দোকানটার মূল বিশেষত্ব, আমরা টং দোকান তো অনেক দেখেছি, টং দোকানে অনেক চা খেয়েছি, এটাতে চা খাওয়ার শান্তি আলাদা। কেননা এই যে নদী, এখানেই নৌকা দাঁড় করে রাখছে সারি সারি, যে প্রত্যেক বাড়ির যে নৌকাগুলো, এগুলো সব দাঁড় করে রাখছে। আর এই যে পাশে হচ্ছে দোকান। মশালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় 1942 সালে স্থাপিত, বেগমগঞ্জ, উলিপুর, কুড়িগ্রাম। তো বন্ধুরা, এটা হচ্ছে সরকারি প্রাইমারি স্কুল। কিন্তু দেখেন কি জরাজীর্ণ অবস্থা, কারণ যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভয়াবহ বা খুবই খারাপ বলা যায়। এই যে দেখেন ক্লাসরুমের কি অবস্থা, কেননা নদী ভেঙে এক একজন এক এক জায়গায় চলে যায়, এক এক বাড়ি এক এক সময় এক এক জায়গায় থাকে। যে জন্য এখানকার যে বাচ্চারা আছে তারা স্থায়ীভাবে যে এক জায়গায় পড়াশোনা করবে, এক সিজন পড়াশোনা করার পর দেখা যাবে দ্বিতীয় সিজনে তাদের বাড়ি সেখানে নাই। তো যে জন্য এইসব স্কুলের এরকম জরাজীর্ণ অবস্থা। দেখেন এই যে একটা সরকারি প্রাইমারি স্কুলে এই যে এরকম ধুলো জমে গেছে। এখানে আদৌ কি ক্লাস হয় কি না আমি জানি না, আমি স্থানীয় মানুষ পাইলে তাদেরকে জিজ্ঞেস করব। এই যে হচ্ছে বোর্ড, এই যে হচ্ছে টিচারের যে টেবিল চেয়ার, সেটা একদম জরাজীর্ণ অবস্থা। ওই দিকটাতে একটা রুম আছে। আর এখানে এরকম অবস্থা হওয়ার মানে এখানে স্টুডেন্টই কম,
কারণ এই চরে যত স্টুডেন্ট আছে অল্প সংখ্যক, আর এখানে টিচারও রেগুলার ওই রকম আসে না। এই দিকটাতে আমি দেখতে পাচ্ছি একটা ভবন হচ্ছে, কিন্তু এই ভবনটার কাজ কবে শুরু হয়েছে আমি মানে জানা নাই। কিন্তু দুই পাশে যেভাবে নদী চাপ দিছে, এই যে নদী, এই যে নদী দেখেন আপনারা, এই যে কলা গাছের পাশে নদী আর এই যে নদী, মাঝখানে এই ভবনটার কাজ শুরু হয়েছে। আদৌ কি এই ভবনটা উঠবে কি না, বা গ্রামবাসী বলেন তারপর সবাই মানে ভাবনা করে ভবনটা আসলে উঠবে বা তুলবে কি না সেটা কিন্তু সন্দেহ। যতটুকু শোনা গেল এখানে টিচাররাও রেগুলার আসে না, কারণ টিচারদের এখানে আসাও কিন্তু মানে একটা প্রতিকূল পরিবেশে আসা, নৌকা দিয়ে প্রতিদিন আসা, নদীর পানি বাড়লে একটু ভয়াবহতা নদীর, সব কিছু মিলিয়ে টিচাররাও রেগুলার আসে না। এখানে পড়াশোনার অবস্থা একদম নাজেহাল। নদী থেকেই এই উপরে উঠলাম, অর্থাৎ যখন বর্ষা মৌসুমে এখানে পানি হবে, এই যে এই পর্যন্ত থাকে পানি, একদম বাড়ির থেকে বের হলেই হাহাকার নদী, এদিকে যত দূর চোখ যায় শুধু নদী আর নদী। কতটা রিস্ক নিয়ে এখানে মানুষজন বসবাস করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কাকা আসসালাম। ভালো আছেন? হ্যাঁ লাগছে ভালোই। এই যে দেখলাম আপনার বাড়ির সামনে, কেন বাড়ির সাথেই নদী? বাড়ির সাথে নদী। কতদিন ধরে এখানে এই বাড়িতে আছেন? এইখানে আসছি আজ দুই মাস হলো। 2 মাস যাবত আইসা বাড়ি করলেন, তাও একবারে নদী ঘেঁষে বাড়ি করলেন যে? উভয় নাই, আর জায়গা নাই, বাসা নাই। বাড়ি করার পরে তো আর বন্যা আসে নাই? না না, বাড়ি তাহলে বন্যা আসলে কি পরিস্থিতি হবে জানেন কি? সেটা আল্লাহ বর্ষা, আল্লাহ জানে সেটা। এখন কি পরিস্থিতি করবো না করবো সেটা আল্লাহ মাবুদ জানে। এই চাচা বা এই গ্রামের মানুষজন একটা সময় খুবই সম্ভ্রান্তশালী ছিল, জমি জামা ছিল, আবাদ মৌসুম করছে, তাদের সংসারগুলো সেভাবে চালাইছে। কিন্তু নদী ভেঙে এখন ইনারা সবাই নিঃস্ব। নদী বাড়ি ভাঙলো, তারপর কেউ এসে কি এইভাবে নদীর কিনারে কেউ বাড়ি করবে? উপায় নেই, কারণ তাদের নিজস্ব কোনো জমি নেই। এই জমিটা তার নিজের ছিল, এই জন্য নদীর কিনারে একদম ঘেঁষে বাড়ি করছে। সামনের সিজনে এই বাড়ি থাকবে কিনা ঠিক নেই। আমি এই চরে এসে প্রত্যেকটা বাড়িতে লক্ষ্য করলাম, এই যে খড়গুলো হচ্ছে এরকম উঁচু মাচা, মানে আমাদের প্রায় বুক বা গলা পর্যন্ত হচ্ছে উঁচু করে এই খড়গুলো রাখা হয়েছে খুবই যত্ন করে। এই যে এত যত্ন করে এটা রাখলেন। গরুর খাবার, গরু মানুষের খাবার থাকলে তো বাজারতে আনা যায়, আর গরু খাবার না থাকলে বাজারতে কোনে পাওয়া যাবে, সেই জন্য যত্ন করে। যেহেতু আপনাদের গরু লালন পালন করে খাওয়া লাগে, যে জন্য এই খড়গুলোকে খুবই গুরুত্ব দিয়ে রাখেন। হ্যাঁ, খুব গুরুত্ব দিয়ে রাখেন। আচ্ছা, তো মশালের চরের মাইদুল ভাই আমাদেরকে এই চরের গল্প শোনাচ্ছে, সাথে নিয়ে ঘোরাচ্ছে যে তারা কোন অবস্থায় আছে, কতটা কষ্টে তারা জীবনযাপন করছে, সব কিছু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে পুরো চর। কত সুন্দর ভুট্টার ফলন হয়েছিল, এই যে চোখে দেখা এই জমিটা নদী নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, চরের মধ্যে এই যে একটা দোকান ছিল, এটা ছিল একটা ঔষধের দোকান। দেখেন নদী কতটা কাছে চলে আসছে, যে জন্য এই দোকানটা বন্ধ হয়ে গেছে। এই যে এখানে বিশাল এক জনপদ ছিল, যে জনপদটা নদীর বুকে বিলীন হয়ে গেছে। আমি যে ওই গ্রামের সব কিছু দেখাইলাম, সব মানুষজন এই গ্রামটাই ছিল, এখন সম্পূর্ণ হচ্ছে নদী গর্ভে। আর এই যে দোকান, এই যে বাড়িগুলো, এগুলো কিন্তু সবাই বাড়ি টানতেছে, মানে এই সামনের সিজনেই বা এই কিছুদিনের মধ্যে হয়তো এই বাড়িগুলো আর থাকবে না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটা কি আপনার নতুন বাড়ি না পুরাতন বাড়ি? এটা নতুন বাড়ি, ওই যে ওই পাশে নদী ভাঙনে ভেঙে গেছে বাড়ি, ওইখান থেকে এখানে আনছি। এখন ওইখান থেকে আবার দক্ষিণ পাশে নিয়ে যাওয়া লাগবে। এখান থেকে দক্ষিণ পাশে নেবেন কেন? নদী ভেঙে যাবে এবার? ভেঙে যাবে তো, এখানে নদী বাড়াইতে পারে, ঠিক নেই তো। আপাতত এখান থেকে এখানে আসছিলেন। এখানে কত দিন ধরে বাড়ি করছেন? এইখানে বোধহয় মাস 3 হতে পারে। মাস 3 বাড়ি করছেন, আবার সিদ্ধান্ত নিতেছেন সরান লাগবে। আপনাদের জীবনটা এরকমই, বাড়ি সরানোরাই সেই শহরের জীবনই তো এরকমই। তুলি না জায়গা নাই, তুলি কোথাত না রে হাঙ্গা দা থইছি যা থাই। এর মধ্যে যে আচমকা তুফান আইসা বেড়া 3 বেড়া 4 বেড়া আসলে নদীতে নিয়ে গেছে। আর এই 2 সাল ভাঙ্গা ঠিক আছে, যে খুইলাই না জরা থইছি, তুল মুজে তোলার মতো জায়গা নেই, আর কি করবো জরা থইছি। নদী ভাঙন এখানকার সবাইকে নিস্তব্ধ করে দিয়েছে। চোখের সামনে নিজের বসত ভিটা, নিজের সম্পদ এভাবে নদীর বুকে বিলীন হতে দেখেছেন এই চরের মানুষ। তাই যেন তাদের হাহাকার, কোথায় যাবে, কি করবে, আর কি বা খাবে। আচ্ছা, এখান থেকে তো বাড়িঘর সবাই সরাই নিতেছে, হ্যাঁ। আপনাদের কি সরানোর চিন্তা ভাবনা নাই নাকি সরাইছেন? একটা নাতে তো 2টা না দিলাম হিনে। ওই যে ওই নদীর মধ্যে ছিল বাড়ি? হ্যাঁ, অমুরা ছিল ওই নদীর কান্দা, ওইদিকে বাড়ি আছিল, ওইদিকে বাড়ি আছিল, হুনে ফের নদীতে ভাঙিয়া গেল, তারপরে এইখানে এনে আঙ্গা দিছিলাম।
ব্যাগ চাল না বাড়ি ঘর ব্যাগ করে নামাইছিলাম, নামা হেরে তারপরে হুন থেকে ফের আবার এই যে এখানে আনছি, আবার ফের নদীর কান্দে ফিরে গেছে। আবার সরান লাগে? হ্যাঁ আবার সরান। এবার সরাই কোন জায়গায় নিয়ে যাওয়া? জায়গাই নাই আর কোনে যাবো, বুদ্ধি ঠিক নাই আর, এখন বুদ্ধি হারাওয়া গেছি, বুদ্ধি হারাওয়া গেছি। এখন আল্লাহ কোনে নিব। এইটুক কি নিজের জায়গা যেখানে আছেন? এখানে মাইসের জায়গা, নিজের জায়গা বলতে সব নদীর মধ্যে, নিজের কিচ্ছু নেই এখন? না কিছুই নাই, এনে সব এই যে মাইসের জমির মধ্যে বাড়ি নড়েছি কোন রকম। তাও দেখেন না এই যে নদী, কাছে নদী, এই নদীর কাছের মধ্যে। আর বর্ডার এলাকা না, এই যে সীমান্ত এলাকা, সীমান্ত এলাকা নদীর আরো চাপ বেশি। ভারতের থেকে নদী নাইমে আইছে, আইসা মনে করেন যে আমাদের এতে গ্রামবাসী একবার সব হারে নদীতে, নদীর ভাঙ্গনে একবারে একাকার করে দিচ্ছে। মশালের চরের একদম উত্তর প্রান্তে আমরা চলে এসেছি। নদী ভেঙে গ্রামটা একদম সংকুচিত করে ফেলছে। তো যাই হোক, এখানে এই যে আরেকটা দোকান দেখতে পাচ্ছি, এখানে ওই যে মানুষজন এসে মানে বসে আড্ডা দেয়, টেলিভিশন দেখে। আর এখানকার এই চরের যে যুবক ছেলেরা আছে তাদের কিন্তু পড়াশোনা সেভাবে হয় না, কারণ শিক্ষা প্রতিষ্ঠান এখানে নাই বললেই চলে। যে জন্য এখানকার অনেক মানুষই, প্রত্যেক ঘর থেকেই মানুষগুলো হচ্ছে বাইরে কাজ করতে যায়। আমাদের দেশে দক্ষিণবঙ্গ বলেন, টাঙ্গাইল বলেন, যেখানে বলেন সেখানে কাজ করতে যায়, যে জন্য পুরো গ্রাম ফাঁকা। এই গ্রামে এখানে একটা ক্রাম বোর্ডও দেখতে পাচ্ছি, এই যে ক্রাম বোর্ড, কিন্তু খেলার মানুষ নেই, কারণ সবাই হচ্ছে বাইরে কাজ করতে গেছে। যখন বাড়িতে আসবে তখন হচ্ছে এই ক্রাম বোর্ডটা খেলবে। দেন এই কাকাকে দেন। তাহলে আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি ওইটা, ওই যে আচ্ছা, আগে ছিল যে নদী ভেঙে গেছে। হ্যাঁ আমাদের বাড়ি ভাঙা, সবাই নদী ভাঙা সবাই। আমার নিজের জমি বলতে কারো নাই। তাহলে আবাদ মৌসুম তো জমি নাই? কিছু নাই, বাইরে কর্ম করে খাইতে হয়। আপনার যে মাছ শাক মাইরা এগুলো খায়। ছেলে মেয়েদের পড়াশোনা করার নাই? ছেলেদের, ছেলেকে পড়ামো সিস্টেম নাই, প্রাইমারি যে পর্যন্ত পড়াইছি। দেখতেছি চারিদিকে নদী, আমগরে মনে কুল নাই, মানে নিরাপদ নাই, আঙ্গুর কোনো নিরাপদ নাই। বন্যার সময় তো আরো ভয়াবহ অবস্থা হয়ে যায়, ডালা ওঠে, মানে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়, বাড়ির মানে অনেক ক্ষতি হয়ে যায়। কেমন চলে দোকান? মোটামুটি চলে, যখন ঈদের সময় লোকজন বাইরে থেকে যখন বাড়িতে আসে তখন মোটামুটি চলে ভালো। এখন তো কিছু সংখ্যক লোক আছে, মানে যারা কর্ম বেকার যারা আছে তারাই এখন বর্তমান বাড়িতে থাকে। এখন কথা হচ্ছে আমাদের তো এই কর্ম নির্ভর, আমরা কৃষি জমি, এই যে নদী ভাঙে যাওয়ার পরে কৃষি জমি বলতে বর্তমানে নাই, কিছুই নাই। এখন আমাদের ওই কেউ কেউ মাছ মারে, কেউ কেউ বাহিরে রাজমিস্ত্রির কাজ করতে যায়, এবং এই যে বর্তমানে ধান কাটতে, বড় ধান মৌসুম, এই ধান কাটতে গেছে অনেকেই ঢাকায়, টাঙ্গাইলে, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ওইদিকে ধান কাটতে গেছে। সবাই আসবে হয়তো আর 8-10 দিন পরে অনেকেই আসবে বাড়িতে। তো এই কাকা হচ্ছে আমাদের আত্মীয় ধরা যায়, হোক এখানে হচ্ছে আত্মীয়র সাথে দেখা হয়ে গেল। মানে আসলে আমাদের গ্রামের যে আমার জ্যাঠা কাকা আছে তাদেরই আপন মামাতো ভাই হচ্ছে এনারা। তো এখানে আসার পরে এই পরিচয়টা পাইলাম, যে জন্য বাড়িতে নিয়ে আসলো। আর খাওয়ার জন্য খুবই জোর করছে, কিন্তু অপরদিকে আমাদের এই গ্রামেরই আর এক কাকা হচ্ছে আমাদের জন্য রান্নাবান্না করে রাখছে, ওইখানে খাইতে হবে। আর ওইখানে যদি রান্নাবান্নার ব্যবস্থা না হইতো তাহলে এখানে খাইতাম, যেহেতু এখানে রান্নাবান্না হইতেছে ওইখানে যাই খাই। ইনশাল্লাহ আবার যদি কোনো সময় আসি তখন এখানে খাবো। সারাদিন যে চড়াই করেন রাত্রে এখানে আসেন না, পান খাই না, ভাত খেতাম, কিন্তু এখানে রান্না করছি, এখানে দেখেন সারাদিন চালি করে ঘোরাফেরা করে, তাহলে এখানে রাত্রে ইনশাল্লাহ যদি আসি কখনো তখন আসবো না। আচ্ছা থাকেন, আসসালামু আলাইকুম। তো গ্রামের যে মেহমানদারি আপনারা তো দেখলেন সামনাসামনি। কোনো রকম যদি পরিচিত থাকে বা কোনো রকম যদি চেনে, আর যদি নাও চেনে তারপরেও এখানকার মানুষজন এমনভাবে আপন করে নেবে আপনাকে। এই আমাদের উত্তরবঙ্গের মানুষ এতটা অতিথি আপ্যায়ন করে থাকে যেটা কল্পনার বাহিরে। মানে প্রতিটা বাড়িতে আমাদেরকে খাইতে বলতেছে, সেটা মন থেকেই, মানে না খেয়ে আসতেই দেবে না। অন্য জায়গায় রান্না হয়েছে বিদায় আমি চলে আসলাম, না হলে কিন্তু খাওয়া দাওয়া সেখানেই করতাম। তো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। এখানে আমরা রাত্রেও হচ্ছে খাবার খেয়েছি হচ্ছে এই বাদশা কাকার বাড়িতে, মানে ঘাট থেকে নিয়ে আসছে রাত্রে খাবার এখানে খাওয়ানোর জন্য। তো আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। সেই রাত্রে খাইছি, এই গ্রামেই ছিলাম, আবার সকালে আমাদেরকে ডেকে নিয়ে আসলো। আর আমাদের উত্তরবঙ্গের মানুষ খুবই অতিথি আপ্যায়ন করে থাকে, সহজ সরল মানুষ। ডাল ভুনা, তারপর হচ্ছে ডিম কষা, তো ডিম বয়েল আর ডাল ভুনা দিয়ে হচ্ছে খাবার খাচ্ছি।
আজকে যাত্রাপুর হাট যাবেন? আচ্ছা আচ্ছা, অনেক কষ্ট দিলাম, ইনশাআল্লাহ যাই না আমাদের এদিকে দেখা হবে। মাঝে সাথে যদি আসেন, হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু আসবেন। হোক, এটা কিন্তু আসলে নিজের আপন চাচা যেরকম আসলে সমাদর করে সেরকমই করলো, আমার আসলে খুবই মুগ্ধ। বাপ দাদার পূর্বপুরুষের সময় এখানে কোনো বাড়িঘর ছিল না, খালি জঙ্গল আর জঙ্গল ছিল। এখানে মশাল নাম একটা লোক আছিল, তারই একটা মহিষের বাথান ছিল, হ্যাঁ তার নাম ছিল মশাল, হিন্দুর লোক। সে তারই মহিষের বাথান আসছিল, বাড়িঘর আসছিল না, তখন থেকেই এটার নাম হয়েছে ওই মশালের চর। তাদের এখানে কোনো জমাজমি নেই, শুধু মহিষের বাথান ছিল। তার বাড়ি হইল বক্সিগঞ্জ। এটা জঙ্গল জাল ছিল, তখন যখন বাড়ি ঘর করছে, করার পরে এই বাঘের খুব অত্যাচার ছিল। বাঘের যখন অত্যাচার ছিল, তখন এই যে হোলার ভুটিয়া ধরা ধরা নিয়া ধয়ে বেড়াইছে। ওই আগুন দেখলে গেলে বাঘ সইরা দূরে গেছে, যে জন্য নাম অনুসারে ওই নাম অনুসারে এই চরটার নাম মশালের চর হয়েছে।